হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথমেটিক্স এডুকেটর। আজকে তোমাদের আবার একটা নতুন ক্লাসে স্বাগত। আজকে আমরা রাত্রের বেলার যে ক্লাসটা আছে সেটাতে আমরা মেনলি কি করি, সেটাতে মেনলি আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এবং রাজ্য সরকারের যে অন্যান্য পরীক্ষাগুলো যেমন এমভিআই, আইডিও, এছাড়াও ডব্লিউবিপি, কেপি, এসআই কনস্টেবল সমস্ত স্টেট গভর্নমেন্ট এক্সামকে হচ্ছে যে কভার করে আমরা ম্যাথসের ক্লাস করি। এবং এই ক্লাসগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে চ্যাপ্টার ওয়াইজ সেশন নিতে, আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টে। তোমরা কাজ হচ্ছে একটু লাইক করবে ভিডিওগুলো এবং একটু শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আমাদেরও মোটিভেশন বজায় থাকবে, আমরা বুঝতে পারবো যে তোমরা এই ক্লাসগুলো চাইছো। না হলে কী হবে, আবার মাঝপথে বন্ধ হয়ে যাবে যদি ভিউজ না থাকে, ঠিক আছে? তো তোমরা যদি ফ্রি ক্লাস চাও, তোমাদের একটু দায়িত্ব, তোমাদের যে কলেজ, ইউনিভার্সিটি, বিএড বা হচ্ছে যে ফেসবুকের যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দাও। আর এই পুরো যে সিরিজটা আমি করাচ্ছি, অর্থাৎ কমপ্লিট হচ্ছে ম্যাথস এ টু জেড, একদম পার্সেন্টেজ থেকে শুরু করে সমস্ত রেশিও, প্রপোর্শন, প্রত্যেকটা চ্যাপ্টার আমি করাবো, ঠিক আছে? রেশিওর আজকে লাস্ট ক্লাস, পার্সেন্টেজ অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। এগুলো থেকে যে কোনো পরীক্ষায় তোমরা কনসেপ্ট হচ্ছে ট্রিক্স সব কিছু কিন্তু কমন পাবে, ঠিক আছে? তাই একটু সাপোর্ট করো। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা রেশিওর 3 নম্বর এবং লাস্ট পার্ট করছি, ওকে? এর আগে রেশিওর দুটো পার্ট আমি করিয়ে দিয়েছি। চলো তাহলে প্রথম কোশ্চেনে চলে যাই। কি বলেছে? অন দ্য হোল সারফেস অফ দ্য আর্থ দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইজ 3:5। অর্থাৎ সমস্ত পৃথিবীর তোমার স্থল এবং জলের রেশিওটা হচ্ছে 3:5। অ্যান্ড দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে উত্তর গোলার্ধে হচ্ছে 7:9। দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার? তাহলে দক্ষিণ গোলার্ধে কত, ঠিক আছে? তাহলে দেখো এটাকে কি করবো, আগে একটা পৃথিবী তো এঁকে নিই। চলো পৃথিবী একটা এঁকে নিলাম বড় করে। আচ্ছা, এই হচ্ছে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? তোমরা ভূগোলে পড়েছো যে বিষুবরেখা বা নিরক্ষরেখা, ঠিক আছে, একদম মাঝ বরাবর যায়। উত্তর এবং দক্ষিণ গোলার্ধ কি কি সমান ভাগে ভাগ করে, তাই তো? আচ্ছা, তাহলে সমান যখন ভাগে ভাগ করে, আমি দেখব উত্তর গোলার্ধের টোটাল আয়তনটা কত। ল্যান্ড আছে 7 ইউনিট আর ওয়াটার আছে 9 ইউনিট, 7:9, ঠিক আছে? 7:9 মানে টোটালটা কত? টোটাল আয়তনটা হচ্ছে 16 ইউনিট। তাহলে দক্ষিণ গোলার্ধের টোটাল আয়তন 16 ইউনিট, কারণ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের কি আয়তন সমান, তোমরা ভূগোলে পড়েছো। তাহলে সমস্ত পৃথিবীর আয়তন কি হবে? উত্তর গোলার্ধ প্লাস দক্ষিণ গোলার্ধ, এটা প্লাস এটা, তাহলে সারা পৃথিবীর আয়তন হচ্ছে 16 + 16, 16 + 16 মানে হচ্ছে 32 ইউনিট হচ্ছে সারা পৃথিবীর আয়তন, ঠিক আছে? আচ্ছা, সারা পৃথিবীর আয়তন 32 ইউনিট। এবারে পৃথিবীতে ল্যান্ড এবং ওয়াটার রেশিও হচ্ছে 3:5। পৃথিবীতে ল্যান্ড এবং ওয়াটার রেশিও হচ্ছে 3:5। তাহলে ল্যান্ড কতটা আছে? ল্যান্ড আছে 32 × 3/3 + 5 মানে 8। আর ওয়াটার আছে কতটা? ওয়াটার আছে 32 × 5/8, ঠিক আছে? তাহলে ল্যান্ড আছে তোমার 12 আর এদিকে ওয়াটার হচ্ছে তোমার 20, ঠিক আছে? তাহলে ল্যান্ড এবং ওয়াটার সারা পৃথিবীর রেশিওটা আমি পেয়ে গেছি, ঠিক আছে? এটাকে রেশিও অ্যাডজাস্ট করলাম, ওটাও রেশিও ছিল কিন্তু এটাকে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? তাহলে সারা পৃথিবীর হচ্ছে কত? 12:20। আর সেখানে উত্তর গোলার্ধের কত? 7:9। সারা পৃথিবী থেকে যদি আমি উত্তর গোলার্ধটা বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকে? দক্ষিণ গোলার্ধ পড়ে থাকে। সারা পৃথিবীর হচ্ছে এটা আর এটা হচ্ছে উত্তর গোলার্ধ। সারা পৃথিবী থেকে যদি উত্তর গোলার্ধটা বিয়োগ করি কি পড়ে থাকবে? দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? চলো তাহলে 12 - 7 হচ্ছে 5, 20 - 9 মানে 11। তাহলে দক্ষিণ গোলার্ধের ল্যান্ড এবং ওয়াটারের রেশিও হচ্ছে 5:11। ক্লিয়ার? তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমার পিএসসির অনেক পরীক্ষায় এসছে বারবার এবং এসএসসিরও বিভিন্ন পরীক্ষায় এসছে, ঠিক আছে? তাহলে এইটা আশা করি তোমাদের কোনো ডাউট নেই, ক্লিয়ার একদম, ঠিক আছে? চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। ঠিক আছে? চলো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদেরকে আমি রেকর্ডের ক্লাস দেবো, তাই যদি কোনো ডাউটস থাকে নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আর কেমন লাগছে সেটাও জানিও, ওকে? চলো নেক্সট। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ চলে এসছে এডুহাব, ঠিক আছে? এডু স্পেস দিয়ে হাব, প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে। সেখানে আমার কুপন কোড ED245 যদি দাও তাহলে সমস্ত কোর্সের উপর কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। কি বলছে? নেক্সট বলছে দ্য রেশিও অফ টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ট্রিবিউটেড ইন অল মেল অ্যান্ড ফিমেল অ্যাজ স্যালারি ইজ 6:5। ওকে,
while the ratio of salary of each male and each female is 4:3. Find the ratio of number of male and female. তাহলে নাম্বার অফ মেল আর ফিমেলের রেশিওটা কত? এবার দেখো টোটাল যেটা ধরো স্যালারি হয় সেটা কি একজনের পার হেড স্যালারি ইন্টু কতজন আছে, ঠিক আছে সেটাই তো, কারণ টোটালটা মানে কি একজনের, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল স্যালারি প্লাস হচ্ছে তোমার কি কতজন আছে। ধরো আমি বললাম যে এক একজনের স্যালারি 100 টাকা করে, আর ধরো 5 জন লোক আছে, তার মানে টোটাল 500 টাকা স্যালারি দিতে হচ্ছে, আমি এইটাই বলতে চাইছি আর কি, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে টোটাল স্যালারি রেশিও কত মেল আর ফিমেলে? 6:5। ওকে, তাহলে 6:5 লিখলাম টোটাল। আচ্ছা, আর পার হেড স্যালারি কত? পার হেড স্যালারি হচ্ছে দেখো 4:3। তাহলে এটাকে যদি আমি 4/3 করে দিই তাহলে কতজন আছে সেটা পেয়ে যাবো। নাম্বারটা মানে কি টোটাল স্যালারি বাই ইন্ডিভিজুয়াল স্যালারি, টোটাল স্যালারি আর এটা ইন্ডিভিজুয়াল স্যালারি, আইএস লিখে দিলাম, টোটাল স্যালারি ইন্ডিভিজুয়াল স্যালারি। তাহলে এখানে টোটাল স্যালারি দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল স্যালারি দেওয়া আছে, তাহলে নাম্বারটা কত? নাম্বারটা মানে টোটাল স্যালারি বাই ইন্ডিভিজুয়াল স্যালারি, এক একজনের ব্যক্তিগত স্যালারি, তাই না? তাহলে এখানে দেখো 6:5 বাই 4:3 করে দিলাম। তাহলে এবারে 4 আর 3-এর এলসিএম বা লসাগু হচ্ছে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 4 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 4, এরপরেও কাটা যাবে 2, আর এটা হচ্ছে 3। তাহলে 9:10 হচ্ছে আমাদের সংখ্যার রেশিও বা নাম্বারের রেশিও, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। তার আগে একটু বলে দিই, আমাদের অফলাইন এবং অনলাইন অনেকগুলো কিন্তু ব্যাচ আছে, দেখতেই পাচ্ছ এখানে আমাদের অনলাইন ব্যাচের একটা দেওয়া আছে, ঠিক আছে, অনলাইন ব্যাচের রেলওয়ে, ঠিক আছে, অফলাইন সমস্ত ব্যাচ আছে, আমি সেগুলো লাস্টেও বলবো। তো তোমরা যারা যারা জয়েন হতে চাও, যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটাতে তোমরা একটু কল করে নিও। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে টু অ্যালয় কন্টেন জিঙ্ক অ্যান্ড কপার ইন দ্য রেশিও অফ 2:1। তাহলে দুখানা অ্যালয় আছে, ঠিক আছে, যেখানে জিঙ্ক এবং কপারের রেশিও হচ্ছে, জিঙ্ক অ্যান্ড কপারের রেশিও হচ্ছে তোমার 2:1। ওকে, আর আরেকটাতে 4:1। দুখানা অ্যালয় আছে, ঠিক আছে, একটা ধরে নাও এ আর একটা ধরে নাও বি। ওকে, ইন হোয়াট দ্য রেশিও টু অ্যালয় শুড বি অ্যাডেড, কোন রেশিওতে এই অ্যালয় দুটোকে মিক্স করালে যে নতুন একটা অ্যালয় তৈরি করা হবে। ধরো নতুন একটা অ্যালয় সি তৈরি করা হলো, যেখানে তোমার জিঙ্ক আর কপারের রেশিওটা হবে 3:1, যেখানে জিঙ্ক এবং কপারের রেশিও হবে 3:1। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমাদের রেশিও চ্যাপ্টার দিয়েছে, কিন্তু এখানে আমরা অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশন ইউজ করে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারি, ঠিক আছে? চলো অ্যালিগেশন প্রসেসটা তোমাদেরকে দেখাই। এর আগেও আমি 2-1বার ইউজ করেছি, আশা করি তোমাদের মনে আছে। ওকে, চলো এবারে দেখব প্রথমটাতে জিঙ্ক কত আছে। প্রথমটাতে জিঙ্ক হচ্ছে আমার 2/3, তাই না? যে কোনো একটাকে ধরে করব, ঠিক আছে। প্রথমটাতে জিঙ্ক আছে দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ। দ্বিতীয়টাতে জিঙ্ক আছে কত? 4/5, ঠিক আছে, 4 ভাগের মধ্যে 5 ভাগের মধ্যে 4 ভাগ, ঠিক আছে, কারণ 4 + 1 5, 5-এর মধ্যে 4 জিঙ্ক আছে। আর মেশানোর পরেরটাতে কত আছে? 3/4। মেশানোর পরেরটাতে মিক্সচারটাতে জিঙ্ক আছে কত? 3/4। ওকে, এবারে অ্যালিগেশন ইউজ করো। তাহলে অ্যালিগেশন ইউজ করলে তোমার কি করব? তোমার ছোটোটা থেকে বড়টা, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। তাহলে 4/5 মাইনাস 3/4, আর এদিকে 3/4 মাইনাস 2/3। এবারে এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। চলো এই ক্যালকুলেশনটা এখানে করি। তাহলে এদের এলসিএম হচ্ছে, এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি, ঠিক আছে, বা এখানে করলেও হয়। 5 × 4 = 20, তাহলে 5 হচ্ছে 4 মানে 16, মাইনাস এদিকে হচ্ছে তোমার কত? 4 হচ্ছে যে 5-এ 16 মাইনাস 15, তাহলে 1/20। আর এদিকে হচ্ছে তোমার 4 × 3 = 12, তাহলে 4 × 3 = 9, আর এদিকে হচ্ছে 4 × 8 1/12। তাহলে 1/20 = 1/12, 1/20 = 1/12 মানে হচ্ছে 12:20, মানে হচ্ছে 12:20, ঠিক আছে। 4 দিয়ে কাটলে হচ্ছে 3:5, তাহলে অ্যান্সার হয়ে গেল 3:5। অ্যান্সার হয়ে গেল 3:5। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই অঙ্কটা আমরা জিঙ্ক ধরে করলাম, এটা কিন্তু আমরা কপার ধরেও পারতাম, একই অ্যান্সারে আসতো। এখানে আমরা কি করব? আমরা দেখলাম অ্যালয় এতে কতটা জিঙ্ক আছে, অ্যালয় বিতে কতটা জিঙ্ক আছে, আর অ্যালয় সিতে কতটা জিঙ্ক আছে। অ্যালয় সিটা কি? অ্যালয় এ আর অ্যালয় বিকে মেশানোর পরে যেটা তৈরি হয়েছে, তাহলে সেটাকে রাখবো মাঝখানে। এবারে কি করব? অ্যালিগেশন মানে কোনাকুনি বিয়োগ করতে হয়। কোনাকুনি বিয়োগ করলাম বড়টা থেকে ছোটোটা। এবারে বড় এখানে দেখো 3/4 মাইনাস 2/3, আর এদিকে 4/5 মাইনাস 3/4। তাহলে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের কি? সেটাই হচ্ছে রেশিওটা, অর্থাৎ 1/20 = 1/12। এই দিকটা পেলাম 1/20 আর এই দিকটা পেলাম 1/12। এই দুটো রেশিও আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এটা 1/20 = 1/12 মানে 12:20, আর কাটাকুটি করলে দেখো 3:5।
তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাও একটা গুরুত্বপূর্ণ টাইপ, বারবার কিন্তু পরীক্ষায় আসে। আমি কিন্তু তোমাদের একদম টাইপ ওয়াইজ করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা টাইপের একটা দুটো। দেখো তোমাদের একটা কথা আমি বারবার বলবো, দেখো একটা চ্যাপ্টারের মোটামুটি প্রচুর অঙ্ক থাকে। ধরো তুমি পার্সেন্টেজ কোনো একটা বই খুললে বা প্র্যাকটিস সেটই খুললে, ঠিক আছে, দেখবে 500 অঙ্ক আছে। তুমি যদি পরপর করতে শুরু করো দেখবে তোমার লেগে যাচ্ছে প্রচুর, 1 মাস পার্সেন্টেজ করতেই কেটে গেল, ঠিক আছে। কোনো সব দিন তো করতে পারবে না, কোনো একদিন মিস চলে গেল। আমি জানি রিয়েলে কী হয়, প্রথমে ভাববে যে রোজ পড়বো, বিশাল পড়বো, কিন্তু তারপরে কি হয়, ডিমোটিভেট হয়ে যায়, রেগুলার পড়া হয় না। এগুলো হয়, এগুলো প্রিপারেশনের মধ্যে চলে, তো ওগুলোকে ইগনোর করতে পারো না, ঠিক আছে। যে যতই বড়ই মানে হচ্ছে যতই মোটিভেশন থাকুক না কেন, মাঝে মাঝে তার ডিমোটিভেশন আসবে, ডিপ্রেশনের মধ্যে যাবে। তো এগুলো নর্মাল প্রসেস, এগুলোকে নিয়েই চলতে হবে, ধরেই চলতে হবে। তো এবারে কি দেখবে, একটা চ্যাপ্টার করতে তোমার 1 মাস লেগে যাচ্ছে। তো এরকম করে অনেক স্টুডেন্ট কি হয়, একটা ট্র্যাপে ফেঁসে যায়, তারা সিলেবাসটাই কোনোদিন শেষ করে উঠতে পারে না। 2 বছর হয়তো প্রিপারেশন করছে কিন্তু সিলেবাস শেষ করে উঠতে পারেনি। তো এই জন্য আমি একটা জিনিস রেকমেন্ড করি, যারা সাকসেসফুল তারা এই একটা জিনিসই ফলো করে, সেটা হচ্ছে যে প্রথমে একবারে জিস্ট আকারে সমস্ত জিনিসটা জেনে নাও। জিএস এর ক্ষেত্রেও তাই, প্রথমে তোমরা তরুণ গোয়েল বা লুসেন যে কোনো একটা বই পড়ে ফেলো যেখানে পুরো জিনিসটা কভার আছে। সেরকমই ম্যাথসে কী করো, তোমরা ম্যাথসের টাইপ ওয়াইজ পড়ো। পার্সেন্টেজে 50টা টাইপের অঙ্ক করবো, একই টপিকে 50টা অঙ্ক প্রথমেই করার দরকার নেই, পরে করব। আমি করব কখন করব, যখন আমি সেকেন্ড টাইম রিভিশন দেবো, যখন আমি প্র্যাকটিস করব, যখন আমি মক টেস্ট দেবো, ঠিক আছে। প্রথমে আমাকে চেষ্টা করতে হবে 8 থেকে 9 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করা, টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ করে ফেললে। তারপরে কি করব, তারপরে প্রিভিয়াস ইয়ারে যাব, ঠিক আছে। আমরা 2-3 মাস প্রিভিয়াস ইয়ার করবো, যে কোন পরীক্ষাটা দিচ্ছি, ধরো এসএসসি দিচ্ছ বা রেলওয়ে দিচ্ছ বা কেউ পুলিশ দিচ্ছ, ডব্লিউবিসিএস দিচ্ছ, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে যাব, দেখব ওই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন এসছে, প্রিভিয়াস ইয়ার থেকে রিভিশন দেবো 2-3 মাস, ঠিক আছে। 1 বছর ধরো আমি ধরে নিলাম, ওকে। তারপরে 1 বছরের মধ্যে আমার তাহলে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেল। এবারে আমি করব মক টেস্ট দিতে শুরু করব, ঠিক আছে। মক টেস্ট যত দেবে তখন দেখবে আরও নতুন টাইপের কিছু কিছু পাচ্ছ, যেগুলো হয়তো শেখোনি, কিন্তু তখন তোমার বুঝতে আরও সুবিধা হচ্ছে, এবং দেখবে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে চাপও কম লাগছে। যেগুলো একটু 2-1টা নতুন টাইপ পাচ্ছ বা 2-1টা নতুন ভ্যারাইটি পাচ্ছ, তখন তুমি নোটসে ওটাকে আপগ্রেড করে নাও। এইভাবে কিন্তু প্রিপারেশন করতে হয়। তুমি একেবারেই যদি ভাবো যে একটা চ্যাপ্টারে আমি 3টে বই মিলিয়ে পড়বো, একদম বেস্ট ওয়েতে পড়বো, কখনো সিলেবাস শেষ হবে না, ডিপ্রেস হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রেখো। চলো নেক্সট দেখো কি বলেছে, এটাও একটা খুব বিখ্যাত অঙ্ক। বলেছে এ ফক্স চেজ এ লায়ন, ঠিক আছে। এখানে হচ্ছে যে ম্যাথসে যেমন কি গল্পে বলে না গরু গাছে ওটা, এখানেও তাই হচ্ছে, ফক্স হচ্ছে লায়নকে চেজ করছে। যাই হোক, দ্য ফক্স টেক্স 7 লিপ ফর এভরি 5 লিপ অফ দ্য লায়ন, ঠিক আছে। অর্থাৎ যে সময়ে ফক্সটা হচ্ছে 7টা তোমার স্টেপ ফেলছে, লিপ মানে স্টেপ ফেলছে, সেই সময় লায়ন 5টা স্টেপ ফেলে। তাহলে টাইমের দিক থেকে যদি ভাবি, টাইমের দিক দিয়ে যদি আমি ভাবি, টাইমের রেসপেক্টে, তাহলে কি তোমার 7টা ফক্সের স্টেপ 7f ইকুয়াল টু হচ্ছে 5l। তাহলে আমি বলতে পারি l/f, l/f মানে হচ্ছে কি, l/f মানে হচ্ছে 7/5, ঠিক আছে। l/f মানে হচ্ছে 7/5, অর্থাৎ লায়ন এবং ফক্সের তোমার টাইমের রেশিওটা হচ্ছে 7:5, ওকে। আর ডিস্টেন্সের ক্ষেত্রে কি বলছে, ডিস্টেন্সের ক্ষেত্রে বলেছে ডিস্টেন্স কভার্ড বাই দ্য লায়ন ইন 6 লিপ। তাহলে ডিস্টেন্সের ক্ষেত্রে তোমার লায়নটা 6l ইকুয়াল টু যে ডিস্টেন্সটা কভার করবে, ফক্সটা 5টা স্টেপে সেটা কভার করছে, তাহলে 5f, ঠিক আছে। তাহলে l/f মানে কি দাঁড়াচ্ছে, l/f মান দাঁড়াচ্ছে তোমার, l/f মানে হচ্ছে 5/6, ঠিক আছে, 5/6, ক্লিয়ার, ওকে। তাহলে এখানে আমি টাইমের রেশিও পেয়ে গেলাম লায়ন এবং ফক্সের, আর ডিস্টেন্সের রেশিও পেয়ে গেলাম লায়ন এবং ফক্সের, ওকে। আচ্ছা আমি কি জানি, আমি জানি স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। তাহলে ডিস্টেন্সের লায়ন আর ফক্সের রেশিও কত, লায়ন আর ফক্সের ডিস্টেন্সের রেশিও কত, ডিস্টেন্সের রেশিও হচ্ছে দেখো 5:6। আর তোমার এদিকে আর তাদের টাইমের রেশিও কত, তাদের টাইমের রেশিও হচ্ছে 7:5, ঠিক আছে, ওকে। তাহলে এবারে আমার স্পিড রেশিও কত, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, তার মানে 5/7:6/5, ঠিক আছে। ডিস্টেন্স বাই টাইম করলাম, এই যে ডিস্টেন্স বাই টাইম। এবারে এদের এলসিএম, 5 আর 7-এর এলসিএম হচ্ছে 35, 35 দিয়ে গুণ করো, এদিকেও 35 দিয়ে গুণ করো, তার মানে হচ্ছে 7/5, আর এদিকে 5 দিয়ে কাটলাম 7-এ, তার মানে লায়ন এবং ফক্সের রেশিওটা হচ্ছে 25:42, ঠিক আছে, স্পিডের রেশিও। এটাই দেখো জানতে চেয়েছে,
এটাই জানতে চেয়েছে। জানতে চেয়েছে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার স্পিড, তাদের স্পিডের রেশিও কত। এবারে দেখো এটা তোমার অ্যাকচুয়ালি এসছে লায়ন এবং ফক্স, তোমাকে অ্যান্সারে দিয়েছে তোমার ফক্স আর লায়ন, উল্টো করে দিয়েছে। ঠিক আছে, আমি প্রসেসটা বলে দিলাম। এখানে কোশ্চেনে যেহেতু চাইনি যে কার আর কার মধ্যে, মানে লায়নটা আগে নাকি ফক্সটা আগে বলে দেয়নি, তাই একটু কনফিউশন এখানে হচ্ছে যে এটা আগে পরে কেন আসছে। কিন্তু আমি যেভাবে করলাম সেখানে আগে পরে নিয়ে কোনো সমস্যা হবে না, পুরো বেসিক কনসেপ্ট থেকে করালাম অঙ্কটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি। ঠিক আছে, এইভাবে করার মতোই আমার মনে হয় বেটার। কোনাকুনি গুণ করে একটা হয়, সেখানে অনেক সময় প্রবলেম হয়ে যায় কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। আমি যেভাবে করালাম কিন্তু তাতে কোনো গোলমাল হওয়ার চান্স নেই। ঠিক আছে, দেখো ক্লিয়ার প্রত্যেকে, দেখো ক্লিয়ার প্রত্যেকে, কিচ্ছু না, শুধুমাত্র এই যেগুলো ডেটাগুলো দিয়েছে প্রথমে লিখে নিলাম। তাহলে স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সের রেশিও লিখলাম, টাইমের রেশিও লিখলাম, ভাগ করে দিলাম, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, চলো এই অঙ্কটা অনেকেই বুঝতে পারে না ওই কোনাকুনি গুণ করার ফলে। ঠিক আছে, আমি জানি তোমাদের কোথায় কোথায় অসুবিধা হবে, আমি সেই জায়গাগুলো ধরে মানে একদম মানে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার, চলো নেক্সট। দেখো কি বলেছে, বলেছে ABC divide an amount 10,500 amongst themselves in the ratio 5:7:9, okay, respectively. If each one get 500 more, then what will be the ratio of amount with A, B and C? ঠিক আছে, যদি প্রত্যেকে 500 করে বেশি পায় তাহলে তাদের রেশিওটা কত হবে। আগের রেশিও ছিল 5:7:9 আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 10,500। এবারে তোমরা এটা করতে পারো, যেটা বেসিক মেথড আমি বলছি। ঠিক আছে, আমি সলিউশনটা করছি না, শুধু বলে দিচ্ছি কি হবে। এটা করতে পারো যে এ কত পাচ্ছে 10,500, ঠিক আছে, ইন্টু কত পাচ্ছে এ, দেখো 5:7:9, তাহলে 5/5 + 7 12 + 9 হচ্ছে 21। ঠিক আছে, ছাড়ো করেই দিচ্ছি 21। ঠিক আছে, তাহলে 21 দিয়ে যদি কাটি এটাকে 500, তাহলে 500 × 5 মানে হচ্ছে 2500, এটা পাচ্ছে এ। ঠিক আছে, বি কত পাচ্ছে সেমভাবে 10,500 × 7/21, তাহলে কাটাকুটি করলে 500 × 7 মানে হচ্ছে 3500। ওকে, আর তোমার সি কত পাচ্ছে 10,500 × 9/21, তাহলে 4500। ঠিক আছে, ওকে, তাহলে প্রত্যেকটা পেলাম। আচ্ছা, এবারে প্রত্যেকে 500 করে এক্সট্রা পাচ্ছে। দেখো ইফ ইচ ওয়ান গেট 500 মোর, তাহলে এর এ এখন কত পায় 2500 + 500 মানে 3000, এ কত পায় 3500 + 500 মানে 4000, আর এ কত পায় 4.5 + 500 মানে 5000। তাহলে এবিসির রেশিও কত, এবিসির রেশিও হচ্ছে 3:4:5। এটা একটা মেথড। ঠিক আছে, এটা একটা মেথড যে প্রত্যেকটা বের করলাম, আবার যোগ করলাম, আবার রেশিও করলাম। আর একটা মেথড আমি দেখাচ্ছি, একটু শর্টে করা যাবে। সেটা হচ্ছে দেখো আমি দেখছি 500/10,500 মানে হচ্ছে কত, 500/10,500 মানে হচ্ছে 1/21। ঠিক আছে, এবারে এখানে দেখছি 5 + 7 + 9 মানে 21, 5 + 7 + 9 21। তার মানে প্রত্যেকের 500 করে বাড়ছে, মানে 1 ইউনিট করে বাড়ছে। কারণ কি 5 + 7 + 9 টোটাল টাকাটা 21 ইউনিট, আর 1 ইউনিটটা কি 1 ইউনিটটা 500 যেটা এক্সট্রা পাচ্ছে। তার মানে এদের নতুন রেশিও কত হবে 5 + 1 = 7 + 1 = 9 + 1, মানে হচ্ছে তোমার 6:8, 6:8:10। কাটাকুটি করলে 3:4:5, কাটাকুটি করলে দেখো 3:4:5। অপশন এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, দেখো দুভাগে অঙ্কটাকে করা যায়, তোমরা যেভাবে তোমাদের সুবিধা হচ্ছে। সাধারণত বেশিরভাগজন এরকমই করে, কিন্তু এটাতে করলে ক্যালকুলেশন কম করতে হয়, সবগুলোকে আলাদা আলাদা করে গুণ করার দরকার নেই, একবারই শুধু 1/21 করবো, যোগ করে দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। এটাতে কিন্তু মুখে মুখে করার একটা স্কোপ আছে। ঠিক আছে, দেখো একটু দেখো, নতুন যখনই মেথড করাবো না করলেও একটু দেখে রেখো। ঠিক আছে, হতে পারে এমন একটা অঙ্ক এলো যেখানে এই মেথডে ক্যালকুলেশনটা খুব বড় হয়ে যাচ্ছে, সেখানে তোমাদের এটা কাজে লাগতে পারে। ঠিক আছে, ওই জন্য 2 রকম 3 রকম করে মেথড শিখাচ্ছি তোমাদেরকে, তোমরা শিখে রেখো। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে দ্য ইনকাম অফ এ ইজ 2/3 বি's ইনকাম অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ এ ইজ 3/4 বি's এক্সপেন্ডিচার। If 1/3 of the income of B equal to the expenditure of A, then the ratio of savings of A to those of B, তাহলে A এবং B এর সেভিংসের রেশিও কত। ঠিক আছে, চলো যা যা ইনফরমেশন দেওয়া আছে আমরা লিখি প্রথমে। তাহলে A আছে আর B আছে, দুই বন্ধু আছে। এবারে এদের ইনকামের রেশিও কি বলছে দেখি। ইনকাম হচ্ছে এদের, বলছে A হচ্ছে B এর ইনকামের
2/3, তাহলে ইনকামের রেশিও 2:3, খুব সহজ। আর এক্সপেন্ডিচার কি বলতে চাইছে, এক্সপেন্ডিচারে বলেছে 3/4, তাহলে 3:4। আচ্ছা, এবারে কি বলেছে 1/3 অফ ইনকাম অফ বি, বি এর ইনকামের 1/3, মানে এটা 1/3, সেটা হচ্ছে এর এক্সপেন্ডিচারের সঙ্গে সমান। এর এক্সপেন্ডিচার হচ্ছে তোমার কি তোমার 3 ইউনিট। তাহলে একটা জিনিস ভাবো, এই দুটো রেশিওকে অ্যাডজাস্ট করতে গেলে দেখো বি এর 1/3, বি এর ইনকাম দেখো 1/3 অফ দ্য ইনকাম অফ বি, বি এর ইনকাম হচ্ছে 3 ইউনিট, তার 1/3 মানে 1, সেটা কার সঙ্গে ইকুয়াল হবে, বি এর এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার অফ এ, ঠিক আছে, এক্সপেন্ডিচার অফ এর এক্সপেন্ডিচারের সঙ্গে ইকুয়াল তো হচ্ছে না, কারণ 3-এর 1/3 করলে 1 হয়ে যাচ্ছে, এখানে আছে 3, তার মানে এখানে আমাকে রেশিও অ্যাডজাস্ট করতে হবে। রেশিও অ্যাডজাস্ট করতে গেলে কি করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে এটাকে গুণ করে দিলে কত হচ্ছে, এটা হচ্ছে 6:9, 6:9 হয়ে গেল। তাহলে দেখো এইটার 1/3, বি এর 1/3, তাহলে 9-এর 1/3 মানে 3, সেটা দেখো এর কি হচ্ছে এর এক্সপেন্ডিচারের সঙ্গে সমান, এর এক্সপেন্ডিচারের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে আমরা রেশিওকে অ্যাডজাস্ট করে ফেললাম। এবারে কিছুই না, এবারে সেভিংস মানে হচ্ছে কি, সেভিংস মানে হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, সেভিংস মানে কি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, সঞ্চয় মানে আয় মাইনাস ব্যয়, তাই তো, আয় মাইনাস ব্যয় মানে হচ্ছে সঞ্চয়, তাই তো। তাহলে এবার 6 - 3 হচ্ছে 3, আর এদিকে 9 - 4 মানে হচ্ছে 5। ওকে, তাহলে আমাদের সেভিংসের রেশিও হয়ে গেল এ আর বি এর 3:5, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক, এটা পিএসসিতেও আসার মতো অঙ্ক এবং এসএসসিতেও এসছে অঙ্কটা, ঠিক আছে, খুব সহজ অঙ্ক, ইজিলি করতে পারবে, শুধুমাত্র রেশিও অ্যাডজাস্টের ব্যাপারটা বুঝতে হবে। রেশিও কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা যদি বুঝে যাও তাহলে কিন্তু অঙ্ক কঠিন নয়। ক্লিয়ার, চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, 8 years ago the ratio of ages of A and B was 5:4, তাহলে 8 বছর আগে এ আর বি এর এজের রেশিও হচ্ছে 5:4, দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ ইজ 6:5, দেন হোয়াট উইল বি দ্য সাম অফ এজেস অফ এ অ্যান্ড বি আফটার 7 years ফ্রম নাও, তাহলে আজ থেকে 7 বছর পরে এ আর বি এর বয়সের যোগফল কত। তাহলে আগে ছিল কত 5:4, ওকে, আর এখন হচ্ছে কত 6:5। এখানে দেখো রেশিওকে অ্যাডজাস্ট করার দরকার নেই, কারণ আগেও দুজনের বয়সের পার্থক্য ছিল 1 ইউনিট, এখানে দেখো 5 আর 4-এর পার্থক্য হচ্ছে 1 ইউনিট, আর এদিকে দেখো 6 আর 5-এর পার্থক্য 1 ইউনিট, তার মানে রেশিওকে অ্যাডজাস্ট করার দরকার নেই, অলরেডি অ্যাডজাস্টেড। ওকে, আচ্ছা, এবারে দেখো এটা 8 years ago, তাহলে এই যে 4 থেকে 5 হয়েছে, তাহলে এই 1 ইউনিট বয়স বেড়েছে, তার মানে কি 1 ইউনিট মানে হচ্ছে 8 বছর, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 8 years। ওকে, আচ্ছা, তাহলে 8 years, তাহলে দুজনের বর্তমানে বয়সের সমষ্টি কত, 6 + 5 11 ইউনিট, তাহলে 11 ইউনিট মানে হচ্ছে 88 বছর, 88 ইয়ার্স। আচ্ছা, কি জানতে চেয়েছে, এটা প্রেজেন্টে জানতে চেয়েছে আরও 7 বছর পরে দুজনের বয়সের সমষ্টি কত হবে। দেখো 7 বছরে দুজনেরই তো 7 করে বাড়বে, একজনের যে 7 বাড়বে অন্যজনের বয়স বাড়বে না তা তো নয়, দুজনেরই 7 করে বাড়বে, তাহলে 88 + 2 × 7, দুজন থাকলে 2 দিয়ে গুণ করলাম, 3 জন থাকলে 3 দিয়ে গুণ করবে, এই জায়গাটা গুণটা করতে ভুলো না, অনেকে এই ভুলটা করে 7 বছর পরে বলতে শুধু 7 যোগ করে, সেটা কিন্তু নয়, দুজন লোক আছে দুজনেরই 7 করে বয়স বাড়বে, তাহলে 88 প্লাস তোমার 14, তার মানে 102 বছর হচ্ছে তাদের বয়সের সমষ্টি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, তাহলে এটা আমরা কি প্রবলেম অন এজ থেকে করলাম। দেখো এটাও হচ্ছে আমাদের কি রেশিওর সঙ্গে একদম অ্যালাইন চ্যাপ্টার, ঠিক আছে, রেশিওর সঙ্গে একদম একই রকম চ্যাপ্টার, এটার মধ্যে আমি এটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে, বয়সের অঙ্ক, পিতা পুত্রের যে বয়সের অঙ্কগুলো থাকে বা A:B দিয়ে যে বয়সের অঙ্কগুলো থাকে সেটাও এর মধ্যেই করাচ্ছি। ওকে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো চলো নেক্সট অঙ্ক, নেক্সট কি বলেছে, 1 কাপ হ্যাজ জুস অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:2, ঠিক আছে, একটা কাপে জুস এবং ওয়াটারের রেশিও হচ্ছে 5:2, while another cup of the same capacity, এইখানটা গুরুত্ব দেবে, এই যে কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেম ক্যাপাসিটি মানে আমাদের ভলিউমটা কি ইকুয়াল আছে কিনা দেখতে হবে, যদি থাকে তো খুব ভালো, না হলে করতে হবে। রেশিও অ্যাডজাস্ট কীভাবে করতে হয় এই কথাগুলোর উপর আবার ডিপেন্ড করে কিন্তু করতে হবে। হ্যাজ দেম ইন দ্য রেশিও 7:4, তাদের রেশিওটা হচ্ছে 7:4 রেসপেক্টিভলি। ইফ দ্য কন্টেন্টস অফ বোথ দ্য কাপ আর পোর্ড ইন এ ভেসেল, দেন হোয়াট উইল বি দ্য ফাইনাল রেশিও অফ দ্য ওয়াটার টু জুস ইন দ্য ভেসেল, তাহলে ভেসেলে ওয়াটার এবং জুসের রেশিও কত। আচ্ছা, প্রথমে জুস এবং ওয়াটারের রেশিও দেওয়া আছে, প্রথমটাতে জুস আর ওয়াটারের হচ্ছে 5:2, ওকে, দ্বিতীয়টাতে হচ্ছে কত, দ্বিতীয়টা হচ্ছে 7:4। আচ্ছা, প্রথমটার আয়তন কত, প্রথমটার আয়তন দেখো 5 + 2 7 ইউনিট,
আর দ্বিতীয়টার আয়তন হচ্ছে 7 + 4 11 ইউনিট। তাহলে দেখো দুটোর ক্যাপাসিটি কি সেম আছে? ক্যাপাসিটি সেম নেই। তাহলে কি করতে হবে? ক্যাপাসিটি সেম করতে হবে। তাহলে ক্যাপাসিটি সেম করতে গেলে কি করব? ক্যাপাসিটি সেম করতে গেলে এই দুটোকে ইকুয়াল করব। ইকুয়াল করতে গেলে কি করতে হবে? 7কে 11 দিয়ে গুণ করব, তার 11কে 7 দিয়ে গুণ করব। তাহলে দেখো 7 11 77, এখানেও 7 11 77, দুজনের ইকুয়াল হয়ে গেল। আচ্ছা, তাহলে 11 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 55:22, আর এটা 7 দিয়ে গুণ করলে 49:28। এবার যোগ করে দাও। তাহলে নতুন যেটা রেশিও, সেখানে দেখো জুস কতটা থাকবে? 55 + 49, 55 + 49 মানে 104, ইস্টু কতটা ওয়াটার থাকবে? 22 + 28 মানে হচ্ছে 50। তাহলে জুস এবং ওয়াটারের রেশিও হচ্ছে এটা। এবার কাটাকুটি করলে কত হচ্ছে? কাটাকুটি করলে 52:25। এবারে সাবধান, কিন্তু এটা কিন্তু অ্যান্সার নয়। তোমাকে কোশ্চেনে দেখো বলেছে ওয়াটার টু জুস, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে, এখানে 52:25 দেখে অপশন ক্লিক করে দেয়, কিন্তু না, এটা কিন্তু জুস এবং ওয়াটার, কারণ এখানে দেখো কোশ্চেনে জুসটা আগে বলা ছিল, তাহলে অ্যান্সার হবে 25:52। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, 25:52। ঠিক আছে, দেখো সাবধানে, ওরা অপশনও এমনভাবে দেবে যাতে ভুল করলেও যেন একটা অ্যান্সার আসে। ঠিক আছে, তাই একটু সাবধানে কিন্তু ধীরে সুস্থে করতে হবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে? নেক্সট বলছে অ্যালয় এ কন্টেন মেটাল এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য রেশিও 5:2। ঠিক আছে, 5:2, while alloy B contain them in the ratio 3:4. Alloy C is prepared by mixing alloy A and B in the ratio 4:5. The percentage of X in alloy C, তাহলে alloy C তে X এর পার্সেন্টেজ কত? ঠিক আছে, CGL Tier 2 দেখে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কটা সহজ। CGL দেখে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কটা সহজ। তাহলে alloy A তে X আর Y, ঠিক আছে, এদের হচ্ছে রেশিও কত? 5:2। আর অ্যালয় বিতে হচ্ছে কত রেশিও? 3:4। ওকে, এইবারে এদেরকে কি রেশিওতে মেশাতে হবে? এদেরকে 4:5 রেশিওতে মেশাতে হবে। তাহলে নতুন যে মিক্সচার সি, অ্যালয় সি তৈরি হলো, সেখানে তোমার এক্স আর ওয়াইয়ের কি হচ্ছে রেশিও হবে। ঠিক আছে, বা এক্সের পার্সেন্টেজ জানতে চেয়েছে, তো রেশিও বের করবো, তারপর পার্সেন্টেজ করবো। এবারে দেখো এখানে প্রথম কাজ হচ্ছে আমার দেখা যে দুটোর আয়তনটা সমান আছে কিনা। 4 আর 5 দিয়ে গুণ করার আগে আমাকে দেখতে হবে আয়তনটা সমান আছে কিনা। এখানে দেখছি 5 + 2 7 আছে, ঠিক আছে 7 আছে, আর এখানে দেখছি 3 + 4 7 আছে, মানে আমার ঝামেলাটা অনেকটা কমে গেছে। যদি এটা সমান না থাকতো, আগের অঙ্কটার মতো প্রথমে সমান করতে হতো। ঠিক আছে, আগেরটা যেমন কি 11 আর 7 ছিল, প্রথমে সমান করলাম, তারপরে তোমার 4:5 4 আর 5 দিয়ে গুণ করতে হতো। এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা অনেকের ভুল হয়, ঠিক আছে। তো এখানে সমান আছে, তো ঝামেলা নেই। আমাকে শুধুমাত্র প্রথমটাকে 4 দিয়ে গুণ করতে হবে। কেন? তার কারণ দেখো এটাকে 4:5 রেশিওতে মেশাতে বলেছে, আর দ্বিতীয়টাকে 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটাকে 4 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে? 5 × 4 = 20, 4 × 2 = 8। এটাকে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 15:20। এবারে এটাকে যোগ করে দাও, তাহলে 20 আর 15 35, আর এদিকে হচ্ছে এই যে 20 আর 15 35, এদিকে 8 আর 20 হচ্ছে 28। তাহলে নতুন যেটা মিক্সচার অ্যালয় তৈরি হলো, সেখানে এক্স আর ওয়াই রেশিওটা হচ্ছে 35:28। ঠিক আছে, তাহলে এবার কাটাকুটি করে দিই 7 দিয়ে, তাহলে 5:4। তাহলে এবার জানতে চাইছে এক্স এর পার্সেন্টেজ, তার মানে পুরোটা যদি 9 হয়, 5 + 4 9, তার মধ্যে এক্স আছে 5, তাহলে পার্সেন্টেজ কত? ইন্টু 100%। এবারে 1-এর 9 মানে আমি জানি কত? 11 × 1-এর 9, তার মানে 5-এর 9 মানে 55 × 5-এর 9। তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তার কারণ কি আমি পার্সেন্টেজে শিখিয়েছি 1-এর 9 মানে 11 × 1-এর 9%, এটাকে 5 দিয়ে গুণ করলে 55 × 5-এর 9। ঠিক আছে, দেখো ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে দেখো কি বলছে। বলেছে ইন এ লাইব্রেরি দ্য রেশিও অফ নাম্বার অফ ম্যাথামেটিক্স বুক টু দ্য ফিজিক্স বুক ইজ দ্য সেম অ্যাজ দ্য রেশিও অফ নাম্বার অফ ফিজিক্স বুক টু দ্য কেমিস্ট্রি বুক। তাহলে ম্যাথস এবং ফিজিক্সের বইয়ের রেশিও এটা সমান সমান হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি বইয়ের রেশিও। তাহলে p² = mc। ওকে, p² = mc। ওকে, তারপরে এবারে কি বলে দিয়েছে? এবারে বলে দিয়েছে ইফ দেয়ার আর 144 ম্যাথামেটিক্স অ্যান্ড 100 কেমিস্ট্রি, তাহলে p² = ম্যাথামেটিক্স বইয়ের সংখ্যাটা হচ্ছে 144, আর কেমিস্ট্রি বইয়ের সংখ্যাটা হচ্ছে 100। তাহলে p = কত? √(m²²
144 ইন্টু 100, ওকে। তাহলে রুট করলে 144 হচ্ছে 12 ইন্টু 10 মানে হচ্ছে 120, ফিজিক্স বই আছে 120 খেলা, ওকে। এবার কি জানতে চেয়েছে কোশ্চেনে? জানতে চেয়েছে দেন দ্য রেশিও অফ টোটাল নাম্বার অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্সের টোটাল নাম্বার কত? ম্যাথামেটিক্সে হচ্ছে তোমার 144টা আর ফিজিক্সে হচ্ছে 120টা, তাহলে 144 প্লাস 120 ইস টু কত? জানতে চেয়েছে কেমিস্ট্রি আর ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে 100 আর ফিজিক্স 120, তাহলে 100 প্লাস 120, ঠিক আছে। তাহলে কত হয় রেশিওটা বের করব, এদিকে 144 প্লাস হচ্ছে 264 264 ইস টু এদিকে হচ্ছে 220, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটলে 4 হচ্ছে যে তোমার 6 আর এদিকে হচ্ছে তোমার 6 ইস টু 55, তাহলে 11 দিয়ে কাটলে 6:5, তাহলে 11 দিয়ে কাটলে 6:5 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 6:5, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো ক্লিয়ার? দেখো কিছুই না, কোশ্চেনটা দেখতেই বড়, জিনিসগুলো কিন্তু খুব ইজি, কোশ্চেন পড়ে পড়ে জাস্ট ডেটাগুলোকে বসাও হয়ে যাবে। অ্যারিথমেটিক খুব ইজি, শুধুমাত্র তুমি কোশ্চেন থেকে কি বলে দিয়েছে সেটাকে যদি ঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু বাকি অঙ্কটা করতে খুব বেশি এফোর্ট দিতে হবে না। কোশ্চেনে কি বলেছে সেটা যদি ঠিক করে বুঝতে পারো ওর মধ্যে কিন্তু সমস্ত অঙ্ক লুকিয়ে থাকে, ঠিক আছে। অ্যারিথমেটিক কিন্তু যথেষ্ট সহজ। চলো নেক্সট কি বলছে দেখি, বলেছে 70 males and 100 females are working in a farm. During one mass recruitment drive, an equal number of male and female are recruited and their ratio become 3:4. The total number of people working in the farm after recruitment. তাহলে after recruitment তোমার হচ্ছে যে ফার্মে কতজন কাজ করছে, ঠিক আছে। চলো এটা প্রথমে আমি নর্মাল প্রসেসে করব, তারপর শর্ট ট্রিকে দেখাবো, ঠিক আছে। তাহলে নর্মাল প্রসেসে কি হলো, প্রথমে মেল ছিল 70 জন, ঠিক আছে, আর ফিমেল ছিল কতজন? 100 জন। তাহলে মেল হচ্ছে তোমার কি x জন নতুন ঢুকলো আর ফিমেল হয়তো x জন ঢুকলো, তাহলে রেশিও কত হলো? 3:4, তাহলে 3/4, তাই তো, এটাই হচ্ছে ব্যাপার। প্রথমে মেল ছিল 70টা, ফিমেল ছিল 100টা, x জন মেল এলো, x জন ফিমেল এলো, ইকুয়াল নাম্বার বলে দিয়েছে, এই অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল আর রিক্রুটেড, ঠিক আছে, ওকে। তাহলে নতুন যেটা রেশিও সেটা হচ্ছে 3:4 মানে 3/4। এবার কোনাকুনি গুণ করো, তার মানে হচ্ছে 280 প্লাস 4x ইকুয়াল টু 300 প্লাস 3x, এখান থেকে কি পেয়ে যাবো? এখান থেকে পাবো x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 20। তাহলে এবার জানতে চেয়েছে যে পরে যোগ দেওয়ার পরে কতজন এখন আছে, তাহলে আগে কতজন ছিল? আগে ছিল 100 প্লাস 70, 100 প্লাস 70, আর এখন দেখো মেল আছে 20 জন আর ফিমেল হচ্ছে 20 জন, তাহলে 170 প্লাস 40 মানে হচ্ছে কত? 170 প্লাস 40 মানে 210। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। জানতে চেয়েছে প্রেজেন্টে কতজন আছে। এবারে এটা করার আর একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে অপশন টেস্ট। কি করে? দেখো 3:4 হচ্ছে মেল এবং ফিমেলের রেশিওটা, তাহলে মেল এবং ফিমেল মিলিয়ে কত? 3 + 4 7 ইউনিট, 3 + 4 7 ইউনিট, তাহলে অ্যান্সারটা হবে 7-এর গুণিতক, ঠিক আছে। এখানে দেখো 7-এর গুণিতক একমাত্র এই একটাই আছে, ঠিক আছে। বাকিগুলো দেখো এটাও 7-এর গুণিতক নয়, এটাও 7-এর গুণিতক নয়, এটাও হচ্ছে 7-এর গুণিতক নয়, 7-এর গুণিতক একমাত্র অপশন সিটাই আছে, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? এটাই অ্যান্সার, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে শর্ট ট্রিক। শর্ট ট্রিক মানে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কীভাবে অপশন টেস্ট করব, ঠিক আছে, কীভাবে ফর্মুলাগুলো ইউজ করব, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। 3 + 4 7 ইউনিট মানে অ্যান্সারটা হচ্ছে 7-এর গুণিতক, ঠিক আছে। চলো নেক্সট নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ গ্রুপ is 7:6. If 4 more boys join to the group and 3 girls leave the group, then the ratio of boys and girls become 4:3. What is the total number of boys and girls initially in the group? তাহলে প্রথমে গ্রুপে টোটাল নাম্বার অফ বয় অ্যান্ড গার্ল কতজন ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি করতে পারো, এখানে তোমার এখানে অবশ্য ওই মেথডটা করা যাবে না, কারণ এখানে দেখো প্রথমে ইনিশিয়ালি 7:6 ছিল তো 13, এবার 13 অনেকগুলো গুণিতক আছে, 13 7 91 হয়, ঠিক আছে, 13 9 আছে, এটাও হয় 13 মাল্টিপল, তো এখানে এই মেথডটা খাটবে না। তো শর্ট ট্রিকের সমস্যা হচ্ছে সব অঙ্কে হবে না, ওই জন্য আমাদের বেসিক নলেজটা রাখতে হবে, ওকে। পরপর আমি দুটো উদাহরণ দেখালাম, ক্লিয়ার? চলো তাহলে প্রথমে কি ছিল, প্রথমে আমি ধরে নিচ্ছি বয় আছে 7x আর গার্লস আছে 6x। তাহলে এবার কি বলেছে, এবারে বলেছে 3 জন গার্ল 4 জন বয় জয়েন করছে, তাহলে 4 জন বয় জয়েন করছে +4 আর 3 জন গার্ল ছেড়ে যাচ্ছে, তাহলে -3 ইকুয়াল টু 4:3, ঠিক আছে। এটা মানেই হচ্ছে নতুন রেশিওটা। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কত? 7 × 3 = 21x প্লাস 4 × 3 = 12 ইকুয়াল টু 24x - 12, ওকে। তাহলে এই দিক থেকে 3x ইকুয়াল টু 24,
তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 8। ওকে, তাহলে এবার কী জানতে চেয়েছে ইনিশিয়ালি কতজন ছিল। ইনিশিয়ালি দেখো 7x প্লাস 6x 13x, তাহলে 13x মানে কত 104, তাহলে ইনিশিয়ালি 104 জন ছিল। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো অনেকে টিচার বলে যে এক্স একেবারেই ধরবে না, এই অঙ্কটাতে এক্স না ধরে বিশাল কিছু লাভ নেই। একটা মেথড হয়, সেটা হচ্ছে কোনাকুনি গুণ করে ক্রস মাল্টিপ্লিকেশন। আমি ওটা অ্যাভয়েড করি, স্টুডেন্টদেরকেও বারণ করি, কারণ অনেক সময় প্রবলেম হয় এদিকে আর ওদিকে বোঝা যায় না কোনটা উপরে কোনটা নিচে। ঠিক আছে, ওই মেথডে একটু অনেক সময় কমপ্লিকেশন হয়, তো ওই জন্য দরকার নেই, এক্স ধরে করবো, একই ব্যাপার, টাইম একই লাগে। ওকে ওকে, চলো নেক্সট। চলো এবার কি বলেছে, রাজু এট 3/8 পার্ট অফ এ পিৎজা। ওকে, অ্যাডাম এট 3/10 পার্ট অফ দ্য রিমেনিং পিৎজা। আচ্ছা, রাজুদা পরোটা থেকে পিৎজা বিক্রি করতে শুরু করেছে, যাই হোক। দেন রেনু এট 4/7 পার্ট পিৎজা দ্যাট ওয়াজ লেফট, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য পিৎজা ইজ স্টিল লেফট। ঠিক আছে, তাহলে কতটা এখনো পিৎজা বাকি আছে। ওকে চলো, তাহলে রাজু 3/8 অংশ খেয়ে নিয়েছে। তাহলে প্রথমে দেখছি ইনিশিয়াল কত ছিল আর ফাইনাল কত হচ্ছে। ওকে, তাহলে রাজুর কাছে যদি 8 ইউনিট ছিল, তাহলে 3 ইউনিট খেয়ে নিয়েছে, মানে এখন কত ইউনিট পড়ে আছে 5 ইউনিট। ওকে, তারপরে অ্যাডাম আবার দেখো যেটা রিমেনিং আছে, ঠিক আছে, অ্যান্ড দ্য অ্যাডাম এট 3/10 পার্ট অফ দ্য রিমেনিং, তো রিমেনিং থাকলে এই প্রসেসটা হবে, সাকসেসিভ করতে হবে। ওকে, তাহলে দেখো অ্যাডাম হচ্ছে 10:7, 10 ইউনিট ছিল, 3 ইউনিট খেয়ে নিল, তাহলে 10 - 3 7 ইউনিট পড়ে আছে। ওকে, আবার কি হচ্ছে, রেনু তার বাকিটা রিমেনিংয়ের যেটা লেফট ছিল, ঠিক আছে, দ্যাট ওয়াজ লেফট, যেটা পড়ে আছে তার 4/7 অংশ। ওকে, তাহলে 7:7 - 4 3। ঠিক আছে, এবার গুণ করে দাও, এদিকে 7 এদিকে 7 কেটে যায়, 10 দিয়ে কাটলে 5 দিয়ে 10কে কাটলে 2, তার মানে হচ্ছে 16:3। তার মানে প্রথমে ইনিশিয়ালে ছিল 16 ইউনিট, তার মধ্যে পড়ে আছে 3 ইউনিট। তাহলে এটাই চেয়েছে, দেখো জানতে চেয়েছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য পিৎজা ইজ স্টিল লেফট। এটা দরকার নেই, এটা কোনো মিসপ্রিন্ট হয়ে গেছে। তাহলে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার, 3/16 অংশ পিৎজা এখনও পড়ে আছে। এবারে এই টাইপের দুরকম অঙ্ক হয়। একটা হচ্ছে যে প্রথমে বললো রাজু 3/8 অংশ খেলো, তোমার অ্যাডাম এত অংশ খেলো, এত অংশ খেলো, তাহলে কিন্তু যোগ করে যেতে হবে। কিন্তু যখন এই রিমেনিং কথাটা বলবে, মানে বাকি যেটা আছে তার আবার 3/10 অংশ এ খেলো, তখন কিন্তু এই টাইপটা হবে। এটা একটু খেয়াল রেখো, এই রিমেনিং কথাটা না বললেই কিন্তু অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, বা দ্যাট ওয়াজ লেফট এই কথাটা না বললে অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। তো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বলতো এরকম, আমি অঙ্কটা তৈরিও করে দিচ্ছি, ধরো রাজু কোনো একটা পিৎজার 1/3 অংশ খায়, তোমার এ হচ্ছে 1/4 অংশ খায়, আর একজন হচ্ছে 1/5 অংশ খায়, রিমেনিংটা বলেনি, তাহলে কত অংশ পড়ে আছে, তাহলে প্রত্যেকটা যোগ করবে, 1 থেকে বিয়োগ করবে, ডিরেক্ট অ্যান্সার 1 মাইনাস সবগুলো যোগ করবে, যদি রিমেনিংটা না বলা থাকে। কিন্তু রিমেনিং থাকলে তখন আমাকে এই প্রসেসে যেতে হবে। ঠিক আছে, তো এই দুটো টাইপের মধ্যে ডিফারেন্সটা করতে পারতে হবে। ওকে চলো নেক্সট। কি বলেছে, দ্য এক্সপেন্ডিচার রেশিও অফ এ বি অ্যান্ড সি ইজ 16:12:9। তাহলে এ বি সি এর এক্সপেন্ডিচারের রেশিও হচ্ছে 16:12:9। ইফ দে সেভ 20%, 25% অ্যান্ড 40% অফ দ্য ইনকাম, দেন দ্য টোটাল ইনকাম অফ এ বি সি হচ্ছে 35,700। ফাইন্ড দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকাম। তাদের ইন্ডিভিজুয়াল ইনকাম কত? তাহলে ভাবো দ্য এক্সপেন্ডিচার এ বি সি এর এক্সপেন্ডিচার হচ্ছে 16, 12, 9। এবার আমরা কি জানি, আমরা জানি ইনকাম মাইনাস হচ্ছে ইনকাম ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ঠিক আছে, আয় মানে হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়, জানি তো। আচ্ছা, তাহলে দেখো এ 20% সেভ করছে, তাহলে এ যদি ইনকামটা 100% হয়, এর ইনকাম যদি 100% হয় এর, তার মানে 20% যদি সেভ করে, তাহলে এর এক্সপেন্ডিচার কত? 100 - 20% মানে 80%। এটা হচ্ছে এর এক্সপেন্ডিচার। ঠিক আছে, এর এক্সপেন্ডিচারটা 80%, তাহলে 80% মানেই হচ্ছে 16, 80% মানেই 16, কারণ ইউনিট। দেখো এক্সপেন্ডিচার এর বলে দিয়েছে 16 ইউনিট, তাই তো, আবার পার্সেন্টেজে দেখো এটা, তাহলে এর ইনকামটা কত? এর ইনকাম 100%, তাহলে 100% মানে কত? দেখো এটা এখান থেকে এটা আসছে 5/4 গুণ করলে, তাহলে এর 5/4 গুণ করলে কত হবে? 20। তাহলে এর ইনকামটা হচ্ছে 20 ইউনিট, এটা হচ্ছে এর ইনকাম। বি এরটা কত? বি এর দেখো 25% তোমার কি সেভিংস, তাহলে এক্সপেন্ডিচার কত? 75%। তাহলে 75% মানে হচ্ছে তোমার কত? 75% মানে হচ্ছে 12।
তাহলে 100% মানে কত? 100% মানে দেখো এটা থেকে এটা যেতে গেলে কী করতে হবে? এটা যেতে গেলে তোমার 4/3 করতে হবে। 4/3 গুণ করেছে, তাহলে 4/3 করলে হচ্ছে 16, ঠিক আছে? 4/3 করলে 25 4 100, তাহলে এটা 16 হয়ে যাবে 4-এর 3 গুণ করলে। ওকে, আর সি এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, সি এর ক্ষেত্রে 40% হচ্ছে তোমার কি সেভিংস, তাহলে এক্সপেন্ডিচার কত? 60%। 100 - 40, 100 - 40, তাহলে 60% হচ্ছে কি এক্সপেন্ডিচার। তাহলে 100 - 40 মানে 60% মানে হচ্ছে তোমার কত? 60% মানে হচ্ছে আমাদের 9, সেখান থেকে 100% বের করতে হবে, ঠিক আছে? তাহলে 100% মানে কত? 5-এর 3 গুণ করতে হয়, 5-এর 3 গুণ করলে হচ্ছে 15। তাহলে এ বি সি এর ইনকামের রেশিও হচ্ছে 16:, এদিকে হচ্ছে তোমার সরি 16 নয় 20, 16টা তো ইয়ে ছিল এক্সপেন্ডিচার ছিল, 20, এটা হচ্ছে এর, বি এর হচ্ছে 16 আর সি এর হচ্ছে 15। তিনজনের ইনকামের রেশিও পেয়ে গেলাম, এ বি সি এর ইনকামের রেশিও পেয়ে গেলাম। এবারে প্রত্যেকের ইনকাম বের করতে অসুবিধা নেই, কারণ টোটাল ইনকাম বলা আছে। এ বি সি এর টোটাল ইনকাম হচ্ছে 35,700, তাহলে এবারে এ বি সির ইনকাম কত? এ বি সির ইনকাম হচ্ছে দেখো 35,700, 35,700 ইন্টু এ কত? এ হচ্ছে তোমার 20 ইউনিট, তাহলে 20 বাই কত? এদিকে 20 আর এদিকে হচ্ছে তোমার 16, আর 16 আর 15 হচ্ছে 31, 51, তাহলে 51, এদিকে 51 হলে এটাকে 7 দিয়ে যাচ্ছে 700, তাহলে 700 ইন্টু 20 14,000। 14,000 কোনটা আছে? এইটাই আছে, ঠিক আছে? বাকিগুলো দেখবে ওটা চলে আসবে, ঠিক আছে? বাকিগুলো দেখো করলেই চলে আসবে। ওটা 700 ইন্টু কত হবে? 700 ইন্টু 16 মানে হচ্ছে তোমার 11200, আর 700 ইন্টু 15, ঠিক আছে? 15 সাথে 105, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে? খুব ভালো অঙ্ক, দারুণ একটা অঙ্ক তোমাদেরকে করালাম। একদম বেসিক থেকে তুলে কিন্তু অ্যাডভান্স লেভেল অবধি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, একদম বেসিক থেকে তুলে কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছি। তো জিনিসটা একটু মন দিয়ে দেখো, ঠিক আছে? চলো নেক্সট, তো এই অবধিই ছিল। তাহলে আমাদের এখানে রেশিও অ্যান্ড প্রপোর্শনের দা এন্ড হলো, ঠিক আছে? রেশিও অ্যান্ড প্রপোর্শন পুরো চ্যাপ্টার করালাম আমি 3টে ভিডিওতে, ঠিক আছে? তোমরা চ্যাপ্টার ওয়াইজ চেয়েছিলে, একদম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নিয়ে আসছি, কনসেপ্ট, শর্ট ট্রিক, বেসিক সমস্ত কিন্তু স্টেট গভর্নমেন্ট এক্সাম পুরোপুরি কভার হয়ে যাবে। তারপরে তো প্র্যাকটিস সেশন তোমাদেরকে আমি করাচ্ছি, আরও অঙ্ক প্র্যাকটিস করার জন্য তোমরা সকালের ক্লাসে চলে আসবে, ঠিক আছে? এবারে আমাদের একটু ব্যাচ রিলেটেড জিনিসপত্র বলে দিই। আমাদের যে সাফল্য জিকে ব্যাচ আছে, এদের ডিউরেশন হচ্ছে 4 মান্থ, অফলাইন অনলাইন সমস্ত প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কি কোয়ালিটি ক্লাস করাচ্ছি, তোমরা জয়েন করতে পারো। তোমাদের জয়েন করলে কিন্তু একটা কমপ্লিট স্যারেদের আন্ডারে, স্যার ম্যাডামদের আন্ডারে একটা গাইডেন্স পাবে। নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা একটু কল করে নিও, ওকে? এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ আছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের এই নাম্বারে পেমেন্ট করে ভর্তি হতে হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এডুহাব বাংলা, এখানে তোমরা এই কিউআরটা স্ক্যান করে তোমরা জয়েন করে নিও। আর আমাদের অফলাইন সেন্টার হচ্ছে বেলঘড়িয়াতে, ঠিক আছে? বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্মে পুবপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে আমাদের অফলাইন সেন্টার, ওকে? তো আমাদের রেলওয়ে কোর্স আছে, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি এবং সেন্ট্রাল কম্বাইন্ডে, সেখানে আমিই ক্লাস নিচ্ছি, অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। তো সেখানে অফলাইন অনলাইন দুটোই আছে, আমাদের অ্যাপ আছে, ওকে? এটা হচ্ছে আমাদের WBCS ব্যাচ লঞ্চ হয়েছে, কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ক্লাস, তোমরা এখানেও জয়েন করতে পারো। পুলিশের ব্যাচ আছে, ঠিক আছে? পুলিশেরও পরীক্ষা আছে, তো তোমরা পুলিশের ব্যাচ আছে। নেক্সট হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ মহা ধামাকা ব্যাচ, এখানে সমস্ত যে পরীক্ষার ডেসক্রিপটিভগুলো, যেমন হচ্ছে তোমার ক্লার্কশিপ, WBB, KP, SI, মিসলেনিয়াস সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের চ্যানেল। আর আমাদের অ্যাপটা বলে দিচ্ছি এডু হাব, এডু স্পেস দিয়ে হাব, এডু স্পেস দিয়ে হাব, ঠিক আছে? তো এখানে আমার কুপন কোড দিয়ে দিও, কুপন কোড হচ্ছে ED245, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে এই কুপন কোড দিলে, ওকে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।